করো মা তুমি? দিদির কোলে? দিদির কোলে বিশাল আরাম? ওরে বাবা রে, বিশাল আরাম না? বিশাল আরাম। হ্যাঁ সবাই দেখুন কি বিশাল আরাম। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো আজকের ভিডিওতে আমি সেটাই করব। আরও অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই দিনটাতে, যেই দিনটাতে আমরা প্রথম ওর মুখটা আর কি দেখেছিলাম, সেই দিনটা আমাদের কেমন কেটেছিল, সকালবেলা থেকে আমরা কী কী করেছি। আর তার কিছুদিন আগের থেকেও আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কয়টা বাজে? এখন প্রায় 1টা বাজতে গেল, এখনও আমরা স্নান করে উঠতে পারিনি কেউ, শুধু ওর স্নানটা হয়েছে। তো এখন ওই তো আর মারও স্নান হয়ে গেছে। তো আর আমাদের বাকি কারোর স্নান হয়নি, এখন যাবো হচ্ছে স্নানে। তাই দুজনকে রেখে আমরা এখন স্নানে চলে যাব, আমি স্নানে যাব, তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। দেখো এখানে এক মা আর এক মার কোলে শুয়ে রয়েছে, ওই শুধু কথা শোনে চুপ করে। তো এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুরো সামনের এইটুকু জায়গার থেকে চুল ওর পুরো উঠে গেছে। এই যে 4-5 দিন হয়েছে, পুরো সামনের ওইটুকু জায়গায় চুল উঠেছে, পেছনের দিকে চুল ওঠেনি। সামনে থেকে আমাদের মা পুরো টাকলু হয়ে গেছে। তো বাচ্চাদের নাকি চুল ওঠে, আবার নাকি গজিয়েও যায়। তো যাই হোক, ঠিক হয়ে যাবে কিছুদিন পরেই আমাদের টাকলু মা, হাফ টাকলু। আর আমাদের মেয়ের কি নাম রাখা হয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তো তোমরা যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, কে কে শোনার জন্য কি বলবো, আগ্রহী উৎসুক। যাই হোক, চলো আমরা শুয়ে পড়ি। আমার পাখি কি আরাম শীতের মধ্যে কোলে। তো চলো এখন আমি চলে যাব স্নানে, কারণ অনেক বেলা হয়ে গেল, তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো এদিকে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, আর অনেকদিন পর আমি উপরে এসেছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, উপরে আসাই হয় না। তো আজকে অনেক দিন পর উপরে আসলাম। তো মাথাটা তো আঁচড়ে নিয়েছি, এবার আমি একটু স্কিন কেয়ার করবো, কারণ স্নান করার পরে একটু স্কিন কেয়ার না করলে হয়। এমনি অনেক দিন হয়ে গেছে স্কিনের কোনো যত্ন করা হয় না। কতদিন আসি না উপরে। তো আমি রোজ স্নানের পরে যেটা আর কি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এইটা, হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস সিরাম। তো চলো এটা সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। তো আমরা সবাই তো স্কিনের ডার্ক স্পটকে ভীষণই ভয় পাই। এটা মূলত ব্রণের ক্ষত, অতিরিক্ত রোদে ঘোরাঘুরি বা হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে। আর এই ডার্ক স্পট ঠিক করার জন্য কোনো এফিকেসিয়াস প্রোডাক্ট ইউজ করে স্কিন টোন ঠিক করা বা স্কিনের ন্যাচারাল গ্লোকে রিভিল করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর এমনই একটা এফেক্টিভ প্রোডাক্ট আজকে তোমাদেরকে আমি দেখালাম, যেটা আমি কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছি। আর এটা হলো হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস সিরাম, যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম। এটাতে আছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক, আছে 10% গ্লাইকোলিক অ্যাসিড, আছে 2% নিয়াসিনামাইড। তো এই লাইটওয়েট ফর্মুলার জন্য এটা দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, ফলে আমরা ভিজিবলি ক্লিয়ার এবং রেডিয়েন্ট স্কিন পাই। হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস সিরাম স্কিনের ডালনেস এবং ডার্ক স্পট রিডিউস করে এবং স্কিন রেডিয়েন্সকে বুস্ট করে উইথ 100% টার্মারিক এক্সট্রাক্ট। এই সিরাম তৈরি হয় কোল্ড প্রেসড এক্সট্রাকশন পদ্ধতিতে, যেখানে হলুদের কার্যকারিতা সম্পূর্ণভাবে বজায় থাকে। তো এটা কিন্তু সায়েন্স এবং নেচারের দারুণ একটা মেলবন্ধন, এটা কিন্তু মেড উইথ সরাসা এক্সট্রাকশন। তো চলো এটা কিভাবে ব্যবহার করতে হয় তোমাদেরকে দেখাই। প্রথমে কি করতে হবে, প্রথমে 2-3 ফোঁটা নিতে হবে, নিয়ে মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে নিতে হবে। তারপরে আপওয়ার্ড সার্কুলার মোশনে এটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এটা কিন্তু দিনে 2বার ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার পরে কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করে কিন্তু আমি ভীষণই উপকার পেয়েছি, আর তোমরাও কিন্তু ব্যবহার করে দেখতে পারো। এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা অর্ডার করো পেয়ে যাবে মিনিমাম 30% অফ। তো চলো এখন আমি তোমাদেরকে আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর সেই দিনটা কেমন কেটেছিল আমার পুরো সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাঝখানে নিচে একবার গেছিলাম, দেখলাম যে বাচ্চা ঘুমিয়ে আছে, আমাদের মেয়ে ঘুমিয়ে আছে, ওই জন্য নিচে ওর পাশে বসে ভিডিও করা একদমই সম্ভব না, কথা বললে আর কি উঠে যায়, তাই ভাবলাম ওপরে বসেই ভিডিও করি। তো এখন আমি তোমাদেরকে সব কিছুই বলবো।
তো প্রথমে বলি আমার মানে রাস্তাতে এত গাড়ি টাড়ি যাচ্ছে, মানে আওয়াজে এত অসুবিধা হয়। তো প্রথমে আমার এখানে এসে এত অসুবিধা হতো, মানে আমাদের ওই বাড়ি তো একদম এরকম রোডের পাশে না, তাই এত গাড়ি ঘোড়ার আওয়াজ আর কি বাড়িতে যায় না, পুরো একদম শান্ত পরিবেশ। আর এখানে এসে এত গাড়ি ঘোড়ার আওয়াজ, বাপরে বাপ, রাত্রে ঘুমোতেই পারতাম না, এত গাড়ি ঘোড়ার আওয়াজ। আর ভোরবেলার থেকে সেই শ্যাশু শ্যাশু করে গাড়ি যেত আর এত অসুবিধা হতো। এখনও অভ্যাস হয়ে গেছে, প্রথম প্রথম একটু অসুবিধা হতো। তো যাই হোক, মূল কথায় আসি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স। তো সেদিন সকালবেলা থেকে কেমন কেটেছিল, মানে আমি তো ভাবতেই পারিনি যে ওই দিন আমার মানে ওই দিন ডক্টর আমাকে বলবে যে তোমাকে আজকেই ভর্তি হতে হবে। তো তার 10-12 দিন আগের থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো মানে ভীষণই খারাপ। যেদিন ওই বাড়ির স্বাদ হয় তার আগের দিন রাত থেকে আমার শরীরটা খারাপ, মানে ওই বাড়ির যেদিন স্বাদ হয় তার আগের দিনই আমি ওই বাড়িতে গেছি বিকালবেলার দিকে, বিকালবেলা না দুপুরের দিকে যেন গেছিলাম। তো যাওয়ার পরে তারপরে হচ্ছে রাত্রেবেলা হট করে শরীর খারাপ। আমরা তো ভেবেছি ওই দিনই হয়তো ডক্টরের কাছে যেতে হবে, এত শরীর খারাপ হয়ে যায়। মা তো সেই মাঝরাত্রেই মানে ওর একটা বন্ধু আছে, মানে দাদাই বলতে পারো, দাদা বন্ধু, তো ওই দাদাটা আর কি আমার মাকে নিয়ে গেছে ওই বাড়িতে। মানে রাত্রে এত শরীর খারাপ, মা বাড়িই থাকবে না, মা বলছে আমি যাব যাব, এবার কে নিয়ে যাবে, দাদা বাড়িতে নেই। তাই আমার বরের ওই বন্ধু মানে দাদা, ওই দাদাই আর কি আমার মাকে ওই বাড়িতে পৌঁছে দেয়। মা সারা রাত থাকলো। আর তার পরের দিন যেহেতু স্বাদ ছিল, আমি তো ভেবেছিলাম যে স্বাদটা আর কি করা হবে না, বাজার টাজার সব কিছু আর কি হয়ে গেছে। আর এদিকে রাত্রেবেলা হট করে আমার ওরকম শরীর খারাপ। তো কি শরীর খারাপ সেটা আর বলছি না। তারপরে মা তো গেল, যাওয়ার পরে তারপরে সেই সারা একটু কান্নাকাটিও মানে একদম বেঁধে গেছে, এরকম একটা ব্যাপার। মা গিয়ে কান্না করলো, আমিও কান্না করে দিলাম। তারপরে পরের দিন যেদিন স্বাদ, সেদিন আর কি শরীরটা একটু ঠিকঠাক লাগছিল। তারপরে সবাই গেল, ছোটো মা গেল, কাকু গেল, তারপরে ওইদিকে রান্না টান্নাও শুরু হয়ে গেছিলো। তারপরে ডক্টরও দেখাতে গেছি স্বাদের দিনে। তো আমার স্বাদের দিকে তো মনই ছিল না, আমি তো ভাবছিলাম যে আমার বাচ্চা, মানে বাচ্চার নড়াচড়া আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না ওই সময়, তো ভীষণই টেনশন হচ্ছিল। তারপর ডক্টরের কাছে যাই, তো ডক্টর আমাকে 1 সপ্তাহ পরে আবার যেতে বলে, আর শুধু বলেছিল যে একটা জিনিস তুমি ফলো করবে, যে বাচ্চা দিনে কবার নড়ছে এটা শুধু গুনবে, তাহলেই হবে। আর আমি তো মানে সারাদিনে গুনতাম যে কতবার বাচ্চা নড়ছে, কিন্তু আমি মানে লাস্টের দিকে একদমই বুঝতে পারতাম না, যে কারণে আমার ভীষণই টেনশন হতো। তারপরে 1 সপ্তাহ পর আবার গেলাম, যাওয়ার পরে ডক্টর 3টে ইঞ্জেকশন লিখে দিয়েছিল লাস্টে। তো যেদিন ডক্টর দেখাতে গেলাম সেদিন একটা ইঞ্জেকশন দিয়েছিলাম, তারপরের দিন একটা নিয়েছিলাম, আর তারপরের দিন একটা নিয়েছিলাম, আর তারপরের দিন আবার গেছিলাম ডক্টরের কাছে। সেদিনই ডক্টর বলল, তো তাকে যেন একটা ফোন করে বললো যে ঠিক আছে তোমরা আজকেই ভর্তি হয়ে যাও। তারপরে আমরা চলে গেলাম। ডক্টর একটা নার্সিংহোমের কথাও বলেছিল আমাদের কৃষ্ণনগরে, তো ওনার কথা মতো আমরা সেই নার্সিংহোমেই আর কি যাই। তো সেদিন সকালবেলার থেকে কেমন কেটেছিল সেটা তোমাদেরকে বলি। তার আগের দিন হচ্ছে আমি আর আমার বর একটা ওয়েব সিরিজ দেখেছি রাত 3:30 পর্যন্ত, তার আগের দিন। তা আমরা তো জানতাম না যে পরের দিন এরকম ডক্টরের কাছে গেলে ডক্টর বলবে যে ভর্তি হয়ে যাও। তো ওরকম রাত জেগে ওয়েব সিরিজ দেখেছি। অত রাত পর্যন্ত জেগে দেখার ইচ্ছা ছিল না, মানে একটু দেখেছি, তারপরে মানে নেশা লেগে গেছে দুজনের, মানে দেখেই যাচ্ছি, মানে বন্ধ আর করতে ইচ্ছা করছে না টিভি, মনে হচ্ছে পুরোটুকু আগে শেষ করি। ওয়েব সিরিজটা শেষ করতে করতে প্রায় 3:30 বেজে গেছে। তারপরে আমাদের আর ঘুম আসছে না। তারপরে প্রায় 1 ঘন্টা আমরা দুজন গল্প টল্প করেছি, করার পরে সেই ভোরবেলার দিকে গিয়ে ঘুমিয়েছি। ঘুমানোর পরে উঠেছি হচ্ছে ওই 9:30-10টার দিকে, আর ডক্টর বসে হচ্ছে 11টার দিকে। তারপরে আমরা উঠেই তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে আর কি হ্যাঁ একটু অল্প কিছু খাবার দাবার খেয়ে আর কি চলে গেছি। আর সেদিন গিয়ে আর বসে থাকতে হয়নি। অবশ্য ডক্টর যে কয়দিন আমি দেখিয়েছি সে কয়দিনের কোনোদিনই বসে থাকতে হয়নি। ওইখানে কি হয়, ওইখানে টিকিট নিতে হয়। তো প্রত্যেকবার কি করতো, আমার বর আমাকে বাপের বাড়িতে রেখে ও আগে টিকিট কাটতো। প্রত্যেকবারই ও 1 নম্বরে কি 2 নম্বরে টিকিট কাটতো। তো গিয়ে ওয়েট করতে হতো না, ও আমাকে ওই বাড়ি বসিয়ে রেখে ও টিকিট কাটতো। ডক্টর যেই আসতো আমাকে নিয়ে যেত, দেখানো হয়ে যেত। আর লাস্টের ওই দিন আমরা টিকিট কাটিনি। ওই দিন সকালবেলা ও আর কি ফোন করেছিল এখানে, ফোন করে ওনারা বললো যে এসে তোমাদেরকে ওয়েট করতে হবে না, টিকিটও কাটতে হবে না, যেহেতু তোমাদের ডেলিভারির টাইম চলে এসছে সেহেতু তোমাদের এসে ওয়েট করতে হবে না একদম, তোমরা আসো, তোমরা আসলেই আর কি ঢুকিয়ে দেবো ডক্টরের চেম্বারে। তো সেই মতে আমরা গেলাম 11টার দিকে। যাওয়ার পরে সাথে সাথেই আমাদেরকে আর কি ভেতরে ঢুকতে দিল।
যাওয়ার পরে ডক্টরের সঙ্গে কথাটা তো বললাম, ডক্টর চেক করলো, তারপরে ডক্টর বললো যে তোমরা আজকেই ভর্তি হয়ে যাও বিকালবেলা। উনি বললো যে আজকেও হতে পারো, ওই দিন মঙ্গলবার ছিল, আর না হলে বৃহস্পতিবারে হতে হবে। তারপরে কিছুক্ষণ আমরা ভেবে টেবে তারপরে ভাবলাম যে আমি যেহেতু বাচ্চার নড়াচড়াটা ঠিকমতো বুঝতে পারছি না, সেহেতু রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, সেহেতু আজকেই ভর্তি হয়ে যাই। তারপরে আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা আজকেই ভর্তি হয়ে যাব। তারপরে উনি বললো ঠিক আছে তাহলে বিকাল 4টেই তোমরা ভর্তি হয়ে যাও, চলে যাও এখানে। তো সেই মতোই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। উনি আর ওষুধ টষুধ কিছুই লিখলো না। তো তারপর এখান থেকে বেরিয়ে আমার বর আমাকে সোজা নিয়ে চলে গেল হচ্ছে মিলননগর। তো এখানে একটা পার্ক আছে, দুটো পার্ক আছে পাশাপাশি। তো ওইখানের একটা পার্কে হচ্ছে ভীষণ মানে দারুণ স্যুপ করে, আমি আগেও খেয়েছি, আমার এত প্রিয়। তো আমি আমার বরের কাছে খেতে চেয়েছিলাম, তো বললো ঠিক আছে চলো আজকে একবারে তোমাকে খাইয়ে নিয়ে যাই। সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে স্যুপ খেলাম, তারপরে বাড়িতে আসলাম। আর আমার মা মানে আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল, মানে যা যা আর কি নার্সিংহোমে লাগবে অনেক দিন আগের থেকে, প্রায় 1 মাস আগের থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর আমি এখানে গিয়ে যা যা পড়বো সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম ডেটল দিয়ে মানে রেডি করে রেখেছিল, একদম বাচ্চার জামা কাপড়ে রেডি করে রেখেছিল কিনে, সমস্ত কিছু যাবতীয় যা যা লাগবে আমার ব্রাশ, কলগেট, ফেস ওয়াশ সমস্ত কিছু মা একদম ব্যাগে ট্যাগে ভরে একদম পুরো রেডি। তারপরে মাকে ফোন করে বললাম যে মা আজকেই ডক্টর ভর্তি হতে বলেছে। মা বললো ঠিক আছে। তারপরে আমি বাড়িতেও মানে পেঁয়াজের কলির পকোড়া খেতে চেয়েছিলাম, তারপরে সেটাও মা আর কি বললো তাহলে আসার সময় পেঁয়াজের কলি নিয়ে আসবি কিনে। তারপরে স্যুপ খেয়ে আসার সময় কৈখালি না বগুলার থেকে আবার পেঁয়াজের কলি নিয়ে আসলাম। তারপরে আমি এসে তো স্নান টান করলাম, করার পরে ওইদিকে মা আবার আসার সময় বেগুনও নিয়ে এসছে, একটা লম্বা দেখে বেগুন নিয়ে এসছি, মানে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে ওইটাও নিয়ে যাই কিনে পেঁয়াজের কলির সঙ্গে। তো আসার পরে মাকে বললাম মা বেগুনটা ভাজো, আমি স্নান টান সেরে আসছি। তা মা বেগুন ভেজেছে, পেঁয়াজের কলির ওই পকোড়াও ভেজেছে। তারপরে ওইটা দিয়ে আর কি ভাত টাত খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমার বর একটা গাড়িও বলে রেখেছিল কিছুদিন আগে, বলেছিল যে যদি কোনো সময় যদি এমার্জেন্সি হয় তাহলে আসতে হবে। তারপরে গাড়িওয়ালাকেও ফোন করলো, তারপরে উনিও চলে আসলো। তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওই 3টের দিকে, হ্যাঁ 3টের দিকে বেরিয়েছিলাম আমি, মা, আমার বর, তারপর হচ্ছে বর্দি, আমরা সবাই মিলে গেছিলাম। আর হরিতলা থেকে হচ্ছে মা আর বাবা উঠেছিল। তারপরে তো আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছেও গেলাম ওইখানে। তো রাস্তার থেকে যেতে যেতে ওই বাড়ির মা তো কান্না করেই যাচ্ছে, মানে মাঝে মাঝেই কান্না করছে, চোখ ছল করছে। এবার ওইটা দেখে আমারও একটু কান্না পাচ্ছিল। আমি তো বাড়ির থেকে সবাইকে বলে গেছি কেউ যেন মানে আমার সামনে কান্না না করো, আমি হাসতে হাসতে ওটিতে ঢুকতে চাই। অনেকেই আমি দেখেছি, ভিডিওতে দেখেছি অনেকেই মানে ওই সময়টার ভিডিও মানে শেয়ার করে, তো তারা কান্না করতে করতে ঢুকছে, বাড়ির লোকও কান্না করছে। এবার আমি সেটা চাইছিলাম না, আমি চাইছিলাম আমি হাসতে হাসতে ঢুকবো, আবার মানে সব কিছু যাতে হাসি মুখে হয় আমি চাইছিলাম না, আমিও কান্না করতে চাইছিলাম না, আমি কারোর কান্না দেখতেও চাইছিলাম না। ওই জন্য আমি আগে থেকেই বলছিলাম, তা মাকেও বলছিলাম যে কান্না করবে না একদম, যেহেতু মা আমার চোখের সামনে কান্না করছিল আমারও ভালো লাগছিল না। তারপর এখানে গেলাম, যাওয়ার পরে এখানের হয়তো ফর্ম ফিল আপ করার ব্যাপার ছিল, কাগজপত্র জমা টমা নিল। তারপর আমরা একটু ওয়েট করলাম, তারপরে আমাকে উপরে নিয়ে গেল। ওপরে যখন আমি যাই তখন ঢুকেই দেখি একটা মার কোলে একটা বাচ্চা ছোট্ট, ওটা দেখেই আমার কেমন লাগছিল যে কালকে আমার কোলে ওরকম একটা বাচ্চা থাকবে। মানে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, মানে আমার মনে খুশি আর খুশি, কোনো টেনশানই হচ্ছিল না আমার। এমনি একটু বাড়ির থেকে একটু টেনশন হচ্ছিল, মানে ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম যে মানে নর্মালি যাতে বাচ্চাটা হয় সেরকম ভাবছিলাম। আবার অনেকে বলে যে নর্মালি ভীষণ ব্যথা হয়, তো ওই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো গিয়ে তারপরে ডক্টর বললো যে না সিজার করতে হবে। তারপরে আর ভয় লাগছিল না যে সিজারের কিসেরও হয়, অবাসিত করে নেবে, ভয় কিসের। তারপরে মজা লাগছিলাম, ভাবছিলাম যে কখন মানে মানে বাচ্চার মুখটা দেখবো, শুধু এটার জন্য ওয়েট করছিলাম। আর ভীষণ মজা লাগছিল, ভীষণ আনন্দ লাগছিল। আমি বলবো না যে আমার আমি ভয় পাচ্ছিলাম তখন, যখন ভাবছিলাম যে না ব্যথা উঠবে, ভীষণ ব্যথা হয় শুনেছি, তখন ভয় পাচ্ছিলাম। যখনই শুনেছি যে সিজার করবে তখন আর একটুও ভয় করছিল না। তারপরে শুরু হলো, মানে প্রথমে তো চ্যানেল করলো হাতের, তারপরে পায়ে একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে ভীষণ ডলার পরে তার কিছুক্ষণ পর হাতের এইখানটা একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিয়ে গোল করে টাইমটা লিখে দিল। আর বলল যে তোমার কি অ্যালার্জি বা শ্বাসকষ্ট আছে? আমি বললাম যে না আমার কোনো কিছুই নেই।
তারপরে এই এই যে ইঞ্জেকশনটা দিল, ওইটা দেওয়ার পরে বাপরে বাপ, দেওয়ার সাথে সাথে ব্যথা তো লাগেনি, মানে চিরচির চিরচির করে জ্বলে জ্বলে উঠছিল, মানে সে কি বিরক্তি যে লাগছিল। তারপরে ওইটা দিল, তারপরে চ্যানেলেও ইঞ্জেকশন হয়তো দিয়েছিল, স্লাইনও দিয়ে দিল। তার কিছুক্ষণ পরে হচ্ছে ওই কি পড়ায়, গাউন না কি পড়ায়, তো ওইটা পড়ানোর পরে তারপরে বললো যে তারপরে ওইভাবে আমাকে বসিয়ে রেখেছে। বসিয়ে রাখার পরে তারপরে যেহেতু ইঞ্জেকশনটা দিয়েছিল সেহেতু আমার ভীষণই মানে শরীরের ভেতর অস্বস্তি বোধ হচ্ছিলো। তার আগে পর্যন্ত ঠিকই ছিলাম, ওইটা দেওয়ার পরে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। তারপরে আর আমার বাড়ির লোক তো সব নিচে, ওদের গলার আওয়াজ, সবার গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, চেঁচামেচি হই হুল্লো হাসি ঠাট্টা নিচে করেই যাচ্ছে, উপর থেকে শোনা যাচ্ছিল। তারপরে আমি মাসিকে বললাম যে মাসি আমার বরকে একটু ডেকে দাও। বললো যে ডাকবো, আমি বললাম হ্যাঁ একটু ডাকো। তারপরে ওকে একটু ডাকলো, একটু গেল, ওর সাথে একটু কথা বললাম। না এত খারাপ লাগছিল, ওকে ভীষণ দেখতে ইচ্ছা করছিল, মানে আমার বরকে। তারপর মাসিকে বললাম, মাসি ডাকলো, ওর সাথে একটু কথা বললাম। তারপর ওর কাছে শুনলাম, মানে নার্স বা মাসি কেউই আমাকে বলেনি যে কটাই আর কি ওটি করা হবে। তো ওইভাবে মানে আর একটু ভালো লাগছিল না বসে থাকতে। তারপরে ওকে ডাকলাম, ওর কাছে আমি শুনছি যে আমার ওটি কটায়, ও বললো 8:30টায়। তারপরে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম যে ওই 8টা বাজতে ওই 10-15 মিনিট মতো বাকি ছিল। তারপর ওয়েট করছিলাম, ও চলে গেল। মাসিরাও বললো যে তোমার এখন থাকা যাবে না, মানে তুমি এখন থাকতে পারবে না। তারপর ও চলে গেল, আমি ওয়েট করলাম। তার কিছুক্ষণ পরে আর কি ডক্টর চলে আসলো, সবাই আর কি তখন মানে নার্সটা বলেই মণ্ডলবাবু চলে এসছে, না মণ্ডল স্যার চলে এসছে। তখন আমি বুঝতে পারলাম যে এখনই হয়তো আমাকে নিয়ে যাওয়া হবে। তারপরে তো নার্সটা সবাই আর কি দৌড়ে চলে গেল ওটি রুমে। আর আমাকে মাসি বললো যে তুমি উঠে দাঁড়াও, চলো। তো আমিও বেরোলাম। বেরোনোর পরে যেই দরজার কাছে গেছি সেই আর কি ওই মাসি আর কি নিচে ডাক দিল যে পূজা মণ্ডলের বাড়ির লোক কোথায়, তারা একটু উপরে আসো, এখন ওটিতে নিয়ে যাওয়া হবে। তো আমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আসলো সবাই, তারপরে আমার বর আমাকে একটু জড়িয়ে ধরলো। সবাই তার মাঝখানে সবাই আমাকে এসে এসে বলছে একদম টেনশন করবি না, একদম টেনশন করবি না, একদম টেনশন করবি না। কিন্তু আমার একটু টেনশন হচ্ছিল না, আমার মনে হচ্ছিল আমার থেকে আমার বাড়ির লোকের টেনশন বেশি, আমার তো হচ্ছিলই না টেনশন। তো সবাই এতবার করে বলছিল যে একদম টেনশন করবি না, তা আমি বলছি যে আমার একটু টেনশন হচ্ছে না, তোমরা টেনশন করো না। তারপর ওটা দেখে আর কি মাসি টাসি সবাই হাসছে যে পেশেন্টের থেকে পেশেন্টের বাড়ির লোকের বেশি টেনশন হচ্ছে, বেশি ভয় পাচ্ছে তারা। তো যাই হোক, তারপরে আর কি আমি ঢুকে গেলাম। তারপরে যখন ওটি রুমে ঢুকবো, দরজার কাছ থেকে আবার একটু মানে তাকিয়ে দেখলাম যে সবাই ওই দূরে দাঁড়িয়ে আছে, শুধু কোয়েলের মুখ আর বড়দির মুখটা মানে আমি ভালোভাবে দেখেছি, আর তাছাড়া কারোর মুখ দেখিনি। দুজনেরই চোখ একদম ছলছল করছে, দুজনেই মানে কাঁপছে। আমি দূর থেকে দেখে বুঝতে পারছি যে দুজনেই এখনই কেঁদে ফেলবে। তাই আমি আর বেশিক্ষণ তাকিয়ে থাকলাম না, আমি ভাবছি যে ওদের দিকে তাকিয়ে থাকতে গিয়ে ধরো আমি কান্না করে ফেললাম, কিন্তু আমি তো চাইছিলাম না কান্না করতে। তারপরে হচ্ছে আমি ঢুকে গেলাম, আমি চাচ্ছিলাম না যে ওরাও কান্না করুক, আমি ওই জন্য হাসলাম, মানে ইচ্ছা করে একটু হাসি টাসি দিয়ে তারপরে ঢুকে গেলাম ওটি রুমে। ঢুকে যাওয়ার পরে তারপরে দেখছি যে সমস্ত কিছু আর কি রেডি টেডি করছে ওটি রুমে। তো আমি গিয়ে আর বেশি এদিকে দিকে তাকালাম না। আমিও ভাবছিলাম তখন যে যদি আবার ওই যন্ত্রপাতি, ওই ছুরি কাটা সব দেখে যদি আবার ভয় লাগে, ওই জন্য আমি আর বেশি এদিক ওদিক দেখছি না। আমি গিয়ে চুপচাপ বললো যে শুয়ে পড়ো তুমি। তো আমিও শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে তারপরে জিজ্ঞাসা করলো যে তোমার কি এটা প্রথম বাচ্চা? আমি বললাম হ্যাঁ প্রথম বাচ্চা। তারপরে হচ্ছে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে শুয়ে দিল না, প্রথমে বসালো, বসিয়ে তার প্রথমে বললো যে এইভাবে, মানে পা তো টানটানি ছিল, তারপর বললো ঘাড়টা এইভাবে একটু বসো, বললো যে নড়বে না, একদম নড়বে না। তারপরে এইভাবে বসলাম। তারপরে আরেকজন ছিল, তো সে এরকম ঘাড়টা এরকম করে দিল। তারপর পেছনে হয়তো ইঞ্জেকশন দিয়েছে, তো সেটা আমি একদমই বুঝতে পারিনি। অনেকে বলে যে সিদ্ধারা যে ইঞ্জেকশনটা দেয় অনেক ব্যথা লাগে, কিন্তু আমার একটু ব্যথা লাগেনি, আমি বুঝতেই পারিনি। শুধু মানে দেওয়ার সাথে সাথে কখন দিয়েছে তাও বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে দেখলাম কি এখান থেকে আস্তে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে পা পর্যন্ত। যেই ঠান্ডা হয়ে গেল সেই আমাকে বললো তাড়াতাড়ি শুয়ে পড়ো। বাট হট করে তখন এত স্পিড, মানে তাড়াতাড়ি শুয়ে দিল, হাত দুটো এরকম টান টান করে দিল, দেওয়ার পরে চোখে একটা দিয়ে দিল, মানে একটা কাপড় দিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম যে পেটে এরকম কাটছে টাটছে, সমস্ত কিছু বুঝতে পারছিলাম, শুধু ব্যথা লাগছিল না। তো ওরকম 5 মিনিটও হয়নি, মানে কি বলবো,
মানে শুয়ে দেওয়ার পরে 5 মিনিটও হয়নি, বুকে ওরকম পেট এরকম চটচট করে মনে হচ্ছে কাটছে। কাটার পরে এইখানে একটা ধাক্কা দিল, মানে বুকের এই জায়গাতে একটা দপ করে একটা ধাক্কা দিল। তখন একটু লাগলো, লাগার পরেই তারপরে মনে হচ্ছে কি শব্দ হচ্ছে, টকবক টকবক করে ফুটছে। এবার কি যে ফুটছে আমি তা জানি না। তারপরে মানে কয়েক সেকেন্ডের ভেতরে বাচ্চার কান্নার আওয়াজ। তারপরে আমার কাপড় সরিয়ে বলছে কি দেখ তোর কি হয়েছে। আমি বলছি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে তারপরে আবার কাপড়টা ঢেকে দিয়েছে। দেওয়ার পরে তারপরে হচ্ছে বাচ্চাকে হয়তো নিয়ে যাওয়া হয়েছে ওইখান থেকে, আর আমি গলার আওয়াজ পাইনি। বাচ্চাকে তো নিয়ে গেল, আর তারপরে আমার পাচ্ছে ভীষণ বমি। মানে আমি জানি না বমি কেন পাচ্ছিল, বুকে ওই মানে যেই মানে কি বলবো ধাক্কাটা মেরেছিল ওই জন্য কি বমি পাচ্ছিল না কিসের জন্য বমি পাচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপরে আমি বললাম যে আমার ভীষণই বমি পাচ্ছে। তারপরে একটা ট্রে মতো সাইডে রেখে আমার মানে ঘাটটা এরকম কাট করে বলছে ঠিক আছে তাহলে তুমি বমি করো। কিন্তু আমার মানে টানছি কিন্তু বমি আর হচ্ছে না, এরকম অনেকবার হয়েছে। তারপরে আমি বলছি কি আর পাচ্ছে না বমি। তারপরে চলে আসছে আমার ঘুম। তারপরে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ছি, আবার তাকাচ্ছি জোর জোর করে, আবার ঘুমিয়ে পড়ছি, আবার জোর করে করে তাকাচ্ছি। মানে কি বলবো, প্রথমে যখন বাচ্চাটা মানে আমাদের মেয়েটা যখন হয় তখন বেশি টাইম লাগেনি, হওয়ার পরে মনে হয় সেলাই টেলাই ওই সময় একটু বেশি টাইম লেগেছিলো। তাছাড়া প্রথমে বেশ একদমই টাইম লাগেনি, 5 মিনিটও লাগেনি হতে। হওয়ার পরে তারপরে একটু টাইম লেগেছিল। তো তারপরে সেলাই দিচ্ছিল, সেটাও আর কি হালকা হালকা ফিল করতে পারছিলাম, কিন্তু ব্যথা লাগছিল না, তোমাদেরকে তো বললামই। আর লাস্টের দিকে ডক্টর বলছে কি যে কি জানো বলছে এত চুপচাপ কেন, মেয়ে হয়েছে বলে কি অখুশি? আমি বলছি না না, কিন্তু আমি একা একা কি বলবো, মানে আমি একা একা কি বকবক করবো? ডক্টর এমন একটা প্রশ্ন করলো, মানে আমরা সবাই এত খুশি আর ডক্টর বলছে তুমি কি অখুশি, কথা বলছো না, চুপচাপ রয়েছো। মানে সবাই সবার মতো কাজ করছে আর আমি কি শুয়ে শুয়ে বকবক করবো, তুমি বলো? তারপরে আমি বললাম যে না একদমই না। আর ওই সময় আমার এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, মানে জোর জোর করে করে আমি তাকাচ্ছি ইচ্ছা করে করে। দপ করে আমাকে ওইখান থেকে স্ট্রেচারে শুয়ে দেওয়া হলো, তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি আমি চারিদিকে যখন ওটি রুম থেকে বের করে আমি চারিদিকে সবাইকে খুঁজছি যে সবাই কোথায়, কিন্তু কাউকে আর পাচ্ছি না। তারপরে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে আমাকে বেডে শুয়ে দেওয়া হলো। তারপরে আমাদের বাচ্চার মুখটা তো তখন ভালো করে দেখতে পারিনি যখন মানে ওটি রুমে দেখায়। তারপরে আমার এত দেখতে ইচ্ছা করছিল মানে আমাদের মেয়ের মুখ, কিন্তু আমি কি করে দেখবো, আমি তো শুয়ে মাথায় উঁচু করতে পারছি না। তারপরে যখন বেডে নিয়ে শুয়ে দেয় তখন আমার বাড়ির লোককে ডাকে, তখন আমার বর দৌড়ে দৌড়ে আসছে, ইচ্ছে বলছে পূজা আমার একটা মা হয়েছে। তখন মানে ও বলতে বলতেই মনে হচ্ছে কান্না করে দেবে। আর ওইদিকে আমার মানে ওই বাড়ির মাকে তো বাড়িই পাঠিয়ে দিয়েছে, ওই বাড়ির মা তো ছিলই না, ওটি রুমে যাওয়ার আগেই মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে মা শুধুই বসে বসে একা একা কান্না করছিল, তাই বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর যখন ওরকম ওটি রুম থেকে আমাকে নিয়ে যাওয়া হয় তখন আমার বর এসে ওরকম বলার পরে ওর একদম চোখ ছলছল করছিল, বুঝতে পারছিলাম যে এখন হয়তো কেঁদে দেবে। বলছে আমার একটা মা হয়েছে। তো আমি খুব শান্তি পাচ্ছি। ওই সময় কোয়েলের মুখটা আর আমার বরের মুখটা খুব ভালো করে আমার মনে আছে। আরও সবাই ছিল কিন্তু কারোর মুখ অত ভালো করে আমার মনে নেই, শুধু আমার বর ওই কথাটা বলেছিল সেই কথাটা মনে আছে। আর কোয়েল গেছিলো আমার কাছে, কোয়েল গিয়ে বলছিল যে দিদি ঘ্যামা দেখতে হয়েছে। আমি বলছি কি যে কোয়েলকে জিজ্ঞাসা করছি যে কোয়েল কার মতো দেখতে হয়েছে, ওর বাবার মতো না আমার মতো? কোয়েল শুধু বলছে কি ঘ্যামা দেখতে হয়েছে। আমি মাসি হয়ে গেলাম। শুধু কোয়েল এটা বলছিল। কোয়েলের ওই মুখটা মনে আছে আর আমার বরের ওই মুখটা মনে আছে, আর কারোর মুখ তেমন একটা মনে নেই। আর তারপরে তার কিছুক্ষণ পরে আমি এরকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কে কে আছে। দেখলাম যে ছোটো মা আর কাকুও গেছে। ছোটো মার ওই সময় ভীষণই শরীর খারাপ ছিল, তাও দেখলাম যে ছোটো মা গেছে। কারণ সকালবেলায় যখন ছোটো মাকে আমরা খবরটা দিই, মানে যখন ডক্টর বলে যে আজকেই ভর্তি হতে হবে, তখন সবাইকে আমরা খবর দিই, দিদি বাড়িতে খবর দিই, ছোটো মার কাছে খবর দিই। তখন ছোটো মা বললো আমার ছোটো মার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো ছোটো মা বলছিল যে দেখ এমন দিলে ডক্টর ভর্তি হতে বললো যেদিন আমার এত শরীর খারাপ আমি যেতেই পারবো না। মানে বাড়ি থেকে বেরোনোর অবস্থাও মানে ছিল না, ছোটো মার এত শরীর খারাপ ছিল। তাও রাত্রে দেখলাম যে ছোটো মা আর কাকু এসছে। কাকু তো অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে গেছে, আর ছোটো মাও গেছে। এরকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। কাকু তো ভেতরে আর ঢুকলো না, যেহেতু ভেতরে সবাই আর কি মানে পেশেন্ট সবাই মেয়ে, তো সেহেতু কাকু আর ভেতরে ঢুকলো না। কাকু বাইরে থেকে ফোনটা এরকম বাড়িয়ে একটা ছবি তুলে নিয়ে চলে গেল। আর ছোটো মা আমার কাছে একটু আসলো আর আমাদের মেয়ের মুখটা দেখলো, বললো যে আমার বান্ধবী হয়েছে। ছোটো মা তো
তো আগাগোড়াই বলছিল যে আমার একটা বান্ধবী লাগবে, আমার একটা বান্ধবী লাগবে। তো ছোটো মা ভীষণই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। তো ছোটো মাও গিয়ে বলছিল যে আমার বান্ধবী এসছে, আমার বান্ধবী এসছে। তারপর তো সবাই নার্সিংহোম থেকে চলে আসে। সবাই চলে আসে বলতে কি কাকু কাকিমা তো বাড়িতেই চলে যায়। আর আমাদের বাড়ির সবাই আর কি দিদি বাড়িতে থাকে, মানে দিদিদের কৃষ্ণনগরের বাড়িতে। পরের দিন সকালবেলা দেখে টেকে তারপরে বাড়িতে আসে। আর আমার বর আর আমার শাশুড়ি মা মানে মা তো দিদি বাড়িতেই ছিল। যে কদিন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম সে কদিন দিদি বাড়িতেই ছিল, ওরা বাড়িতেই আসেনি। তো যাই হোক, এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তো ওই টাইমটায় ভীষণই মানে কি বলবো, ভীষণ এনজয় করেছি। আর আমি সবাইকে বলবো যাদের বাচ্চা হবে তারা শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই। আমি দেখেছি যে কিছুদিন আগেই আমাদের দাদার একটা মেয়ে হয়েছে, মানে সরি ছেলে হয়েছে, মানে যেই দাদাটা আমার মাকে নিয়ে গেছিলো ওই সেই দিন রাত্রেবেলা সাধের আগের দিন। তো ওই দাদার মানে ওই বৌদিও প্রেগনেন্ট ছিল। তো এই তো 5-6 দিন আগেই বাচ্চা হয়েছে, তো ছেলে হয়েছে। কিন্তু ওই বৌদিটাও টেনশন করে এত প্রেশার বাড়িয়ে মানে ফেলেছে, 30টা মতো ইঞ্জেকশন দিতে হয়েছে। শুধু শুধু টেনশন করে কোনো লাভ নেই। টেনশন করলে শুধু শুধু নিজের ক্ষতি, বাচ্চার ক্ষতি। আমি সবাইকে বলবো টেনশন না করে এই টাইমটা মানে এনজয় করতে। আমি তো ভীষণই এনজয় করেছি, ভীষণই মজায় কেটেছে আমার দিনটা। আর যেই 5 দিন আমি ওই জায়গাতে ছিলাম, মানে নার্সিংহোমে ছিলাম, মানে আমার খুবই মানে ভালো কেটেছে সময়টা। আর ওইখানে সবার ব্যবহার এত ভালো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কোন জায়গায় গেছো, এর থেকে হাসপাতাল ভালো, কিন্তু ওইখানে সবার ব্যবহার এত ভালো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাসিদের ব্যবহার এত ভালো, মানে দিনে একটা মাসি ছিল, রাত্রে একটা মাসি ছিল। তো দুটো মাসি খুবই ভালো, কিন্তু রাত্রের মাসি আমি দেখতাম যে আমার বাচ্চাকে একদম মানে কোলের মধ্যে নিয়ে ঘুমোতো। মানে আমার দেখে এত ভালো লাগতো, মানে আমি আমার মানে মাথায় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাঝে মাঝে দেখতাম। মানে রাত্রিবেলা তো কত বাচ্চাই কান্না করে, এই বাচ্চা একটু কান্না করে উঠলো, ওই বাচ্চা একটু কান্না করে উঠলো। যখনই এই বাচ্চার কান্নার আওয়াজ পেতাম তখনই আমি এরকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম যে কোন বাচ্চা কাঁদছে। তখন দেখতাম যে আমাদের মেয়েটা ওই মাসির কোলে, একদম পুরো কোলের মধ্যে একদম ঘুমিয়ে রয়েছে। তখন দেখে এত ভালো লাগতো যে আমার মেয়েটাকে এত যত্ন মানে করছে, যত্ন করে নিজের কাছে কাছে রাখছে, মানে ভীষণই ভালো লাগতো। আর মাসির কথাবার্তা, ব্যবহার সব কিছু ভালো। আর ওখানের নার্স দিদিগুলোর ব্যবহারও খুবই ভালো, মানে খুব সুন্দর গল্প করতাম, খুব সুন্দর সময় কেটেছে ওই সময়টা। আর ওখানের পরিষেবাও ভীষণই ভালো, মানে নিয়মিত ডক্টররা আসতো, বাচ্চার ডক্টররা আসতো, এসে সবাইকে দেখতো, জিজ্ঞাসা করতো কী কী অসুবিধা। তো মানে ভীষণই ভালো এক কথায় বলতে গেলে। তো বাইরের থেকে তোমরা ওইভাবে শুধু ওই জায়গা দেখতে সুন্দর না বলে ওইরকম খারাপ কমেন্ট করো না। তো সবসময় কিন্তু চকচক করলেই শোনা হয় না, তাই ওইভাবে তোমরা কমেন্ট করো না। ওইখানের মানুষের ব্যবহার ভীষণই ভালো। মানে যদি ধরো নার্সিংহোমটা ভীষণ চকমকা হতো, ভীষণ সুন্দর হতো, কিন্তু কারোর ব্যবহার ভালো হতো না, তাহলে কি ভালো হতো বলো? আমার বাচ্চা ধরো ওইখানে কাঁদছে বেডে, মাসিরা ধরছে না, মাসিরা শুধু খাইয়ে রেখে দিচ্ছে, ওরকম হলে কি ভালো হতো বলো? তার থেকে এটা ভালো না? তা আমার তো ভীষণই ভালো লেগেছে ওই সময়টা, আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই আমার বাচ্চার মুখটা দেখা, মানে আমি তো প্রথম দিন দেখতে পারিনি ঠিক করে, পরের দিন দেখেছিলাম। আমি আমার বরকে বলছি একটু ছবি তুলে এনে আমাকে একটু দেখাও দেখাও। তারপরে কোয়েল আমাকে ভিডিও করে করে এনে এনে দেখাচ্ছিল, আমার বর আমাকে ছবি তুলে এনে দেখাচ্ছিল, তখন দেখছিলাম। তারপরে প্রথম দিন তো আমার কাছে দেয়নি, প্রথম 2 দিন দেয়নি আমার কাছে, কারণ আমি তো উঠতে পারছিলাম না ঠিক করে। তার পরের দিন থেকে আমার পাশে শুয়ে দিত মাসি। আমি ঘুম থেকে উঠে দেখতাম কি, রাত্রেবেলা মাসির কাছে ঘুমোতো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম কি আমার পাশে আমার বাচ্চাকে মানে আমার মেয়েকে শুয়ে রেখে মাসি একটু কাজবাজ করছে। তখন এত ভালো লাগতো যে আমার পাশে আমার মেয়ে শুয়ে আছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তখন কেমন লাগতো আমার। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ওটি এক্সপিরিয়েন্স। তো এখন নিচে যাব, অনেকক্ষণ হয়ে গেছে, তো আর ভালো লাগছে না, তাড়াতাড়ি করে যাই আমার মেয়ের কাছে। এখন আর ভালো লাগে না, ওই মাঝে 2বার ডক্টরের কাছে গেছিলাম, একবার বগুলাও গেছিলাম, তো গিয়ে আর ভালো লাগে না, মনে হয় কখন বাড়ি যাবো, কখন মেয়ের কাছে যাব। তো এখন আর ভালো লাগছে না, তাড়াতাড়ি করে নিচে যাই ওর কাছে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বললো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখন একটু মানে কি বলবো, বাচ্চা নিয়ে একটু মানে এতটাই ব্যস্ত যে ভিডিও সেরকম করাই হয় না, সবসময় ওর কাছেই থাকি। মানে ওকে রেখে মাঝে মাঝে বাথরুমেও যেতে পারি না, এরকম একটা ব্যাপার।
মানে ইচ্ছা করে না, মনে হয় কি ওর কাছেই থাকি, একটু পরে বাথরুমে যাই, এরকমও হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে টাটা।